সবজিটা বানিয়ে দিয়ে গেলাম, তোর বাসন মাজা হয়ে গেলে তুই রুটিটা করে নিস। ঠিক আছে মা। আচ্ছা তুমি এক কাজ করো, দিদিকে জাগিয়ে দাও, ওর তো কলেজে যেতে দেরি হয়ে যাবে। কি মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি? হায় ভগবান, এই মেয়েটার যে কি হবে? মনিকাতে উঠবে নাকি তোর গায়ে এক বালতি জল ঢালবো? উঠছে তো। কেন চেঁচাচ্ছ মা? কারণ চিৎকার না করলে তো তোর ঘুম ভাঙে না। চল এবার তাড়াতাড়ি উঠে গিয়ে রুটি বানিয়ে দে। রুটি আমি বানাবো কেন? পারুল কোথায়? ও বাসন ধুচ্ছে। আর তুই কেন রুটি বানাতে পারবি না? আর তোর লজ্জা হয় না? ও যে তোর ছোট বোন, আর তাও তোর থেকে অনেক বেশি কাজ করে। কারণ ও তো শুধু এটাই করতে পারে, আর সারা জীবন ওটাই করবে। ঘরের কাজ ছাড়া আরো কি বা করতে পারে? মা আমি তোমাকে সোজা কথাই বলছি, আমার এইসব ঘরের কাজে কোনো ইন্টারেস্ট নেই। আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে। পারুলকে বলো আমার ব্রেকফাস্টটা প্যাক করে দিতে। না না ঠিক আছে, বস আমি বানিয়ে দিচ্ছি। মনিকা ওর মায়ের কথা না শুনে সেখান থেকে চলে গেল। এমনিতে মনিকা পারুলের চেয়ে বয়সে বড় হলে কি হবে, কিন্তু আচরণের দিক থেকে পারুল ওর থেকে নম্রভদ্র ছিল। এছাড়াও সে খুবই সহজ সরল মেয়ে ছিল। অন্যদিকে মনিকা খুবই স্বাধীনচেতা ছিল। ঘুরে বেড়ানো আর মডার্ন লাইফস্টাইলকে ও বেশি গুরুত্ব দিত। সেই জন্যই পারুলকে ও দুচক্ষে সহ্য করতে পারত না। আরে এইসব কি বলছিস তুই? এইসব পরে তুই আমার সাথে কলেজে যাবি? কেন দিদি, এই ড্রেসটা তো ঠিকই আছে, কত সুন্দর ড্রেস। আমি তো বলি তুমিও একটা ভদ্র পোশাক পরো, নইলে মা দেখলে তো খুব রাগ করবে। চুপ কর তো, আজকালকার ফ্যাশনের ব্যাপারে তুই কি জানিস শুনি? শোন তুই একাই কলেজে চলে যা, আমি আমার বন্ধুদের সঙ্গে যাব। মনিকার এই ধরনের ব্যবহারে পারুল খুব কষ্ট পেত, কিন্তু তাও সে ওকে কিছু বলতো না। আসলে দুই বোন যে ছোটবেলায় তাদের বাবাকে হারিয়েছিল, আর তাই তখন থেকে ওদের মা সরলাকে সব দায়িত্ব সামলাতে হতো। একদিন, আরে দাদা আপনি আসুন, বসুন। মনিকা, তোর জ্যাঠামশাই এসেছেন, ওনার জন্য একটু ঠান্ডা জল নিয়ে আয়। বলুন দাদা, এবার তো আপনি অনেক দিন পরে আসলেন। হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম, সেই জন্যই তোমার আর বাচ্চাদের খবর নিতে পারিনি। যাই হোক, সব ঠিক তো? হ্যাঁ দাদা, সবই ঠিকঠাক আছে। পারুল এবারও কলেজে টপ র্যাঙ্ক করেছে। আরে বাহ, খুব ভালো খবর। সত্যি আমাদের পারুল মার কোনো জবাব নেই। আর আমাদের মনিকার কি খবর? ওর কথা আর কি বলবো দাদা, আপনি তো সবই জানেন। আরে এত চিন্তা করো না, আমাদের মনিকা মা খুব ভালো। আরে সরলা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। ওই আমার মুম্বাইয়ের বন্ধু আছে না, রামনাথ বাবু। আরে ওই যে সীমার বিয়েতে দেখা হয়েছিল, যার ছেলে ডাক্তার, তিনি তো? কি যেন নাম ছিল? অনিকেত। হ্যাঁ ওই। আসলে রামনাথ বাবু কাল আমায় ফোন করেছিল। উনি আমাদের সাথে সম্পর্ক করতে চাইছেন, ছেলেকে এই বাড়ির জামাই করতে চান। সরলা তার ভাসুরকে আর কিছু জিজ্ঞাসা করার আগেই মনিকা সেখানে জলের গ্লাস নিয়ে চলে এলো। সে অনিকেতকে চিনত। ও কিছু না জেনেই এটা ভেবে নিল যে ওর জন্য সম্বন্ধটা এসেছে। নমস্কার জেঠু, আপনি ওর ব্যাপারেই কথা বলছেন না, যার একটা বাড়ি মুম্বাইতে আর একটা বাড়ি দিল্লিতে? হ্যাঁ মা, ওই। আসলে রামনাথ বাবু আর ওনার ছেলের পারুলকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল। এমনকি রামনাথ বাবু স্ত্রীরও পারুলকে খুবই পছন্দ। সরলা, ওরা সত্যিই খুব ভালো মানুষ। এত পয়সা ওদের, তাও বিন্দু মাত্র অহংকার নেই। আমাদের পারুল মা ওই বাড়িতে রানী হয়ে থাকবে। না জেঠু না, আপনি ওদেরকে বারণ করে দিন। পারুল যে আমার থেকে ছোট, আমার আগে ওর কি করে বিয়ে হতে পারে? এই যে হয় না। কেন হবে না? এত ভালো সম্বন্ধ, নিজের থেকে যেতে এসেছে। হ্যাঁ দাদা, আমার দিক থেকে সম্পূর্ণ সম্মতি আছে। আর কথা রইল ছোট বড়, আর সে নয় পারুলের বিয়ের আগেই আমি মনিকার জন্য একটা সম্বন্ধ দেখে নেব। মনিকা মায়ের কথায় বাধা তো দিতে পারল না, কিন্তু সে এই কথাটিতে খুব রেগে গিয়েছিল। শত চেষ্টা করেও মনিকা পারুলের সঙ্গে অনিকেতের বিয়েটা ভাঙতে ব্যর্থ হলো। যদিও বা পারুলের বিয়ের আগে মনিকার সম্বন্ধও ঠিক হয়ে গেল, আর পরিবারটিও খুব ভালো ছিল। টাকা পয়সারও কোনো অভাব ছিল না। কিন্তু শুধু এটাই যে মনিকার শ্বশুর বাড়িটা ছিল ওর পাশের গ্রামেই। যদিও বা সরলা মনিকার জন্য শহরেও সম্বন্ধ খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোথাও কিছু ঠিক হলো না। তাই বাধ্য হয়েই মনিকাকে গ্রামের সম্বন্ধতে রাজি হতে হলো। দুই বোনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর, মনিকা, যখন তোমার আমাকে পছন্দই নয়, আমার বাড়িও পছন্দ নয়, তখন আমি কেন বিয়ে করলে? ভুল হয়ে গেছে, ভুল। তোমাকে বিয়ে না করে আমি যদি কুমারী থাকতাম তাও ভালো হতো। আমি তো ভেবেছিলাম তোমার চিন্তাধারাটা বদলে ফেলবো আর আমরা গিয়ে শহরে থাকবো, কিন্তু না, তোমাকে না এই গ্রামে থেকেই নিজের জীবনটা শেষ করতে হবে, তাই না? তোমার যা খুশি তাই করো, তবে আমার সাথে কিন্তু এসব চলবে না। হ্যাঁ, আগে থেকে বলে দিলাম। তাহলে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে নাও, আমি আমার মা বাবাকে ছেড়ে এখান থেকে কিছুতেই তোমার সাথে শহরে যাব না, কিছুতেই না। ঠিক আছে, তবে তুমি এখানেই পড়ে গেলে মরো, আমি চললাম।
বিয়ের পর ঠিক মতো 2 মাসও মনিকা নিজের শ্বশুর বাড়িতে থাকতে পারলো না, আর সবকিছু ছেড়ে বাপের বাড়িতে চলে এলো। সরলা শত বোঝালেও মনিকা কিছুই শুনতে চাইলো না। তারপর একদিন, মা, একটা সুখবর আছে, তুমি বিবাহ হতে চলেছো। সত্যি রে মা, তোকে অনেক অনেক অভিনন্দন। আজ আমি অনেক খুশি। জামাইয়ের সাথে একটু কথা বলিয়ে দে। মা, ও তো মা বাবাকে পৌঁছে দিতে দিল্লিতে গেছে। ওরা একটা জরুরি কাজে কয়েক মাস ওখানেই থাকবে। তার মানে তুই এই অবস্থায় একা একা থাকবি নাকি? না মা, ও তো পরশুই বাড়ি ফিরে আসবে। না রে মা, জামাই তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকবে। আর কারো যদি খারাপ না লাগে তবে মনিকাকে তোর কাছে পাঠিয়ে দেব। আর ঘরের মধ্যে তো সারাদিন ফোনেই ব্যস্ত থাকে, আমার কোনো কথা শোনে না। আর তাই তোর কাছে থাকলে কিছু কাজও শিখবে আর তোকে যত্নও করতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি দিদিকে পাঠিয়ে দাও, কোনো অসুবিধে নেই। মনিকা পারুলের কাছে খুশি মনে চলে এলো, কারণ সে তো এটাই চাইছিল। কিন্তু সেখানে সে পারুলের খেয়াল রাখার বদলে নিজের খেয়ালেই মজে থাকতো। অনিকেত, তুমি এক কাজ করো, আজকে বরং ক্লিনিকে যেও না। আমি এতদিন এখানে রয়েছি, অন্তত একটু মুম্বাইটা ঘুরিয়ে দেখাও। দিদি, আমরা নিশ্চয়ই যাব। এই সপ্তাহটা একটু দেখে নি। পারুলের যে এই সপ্তাহে প্রেগনেন্সি রিপোর্ট আসবে। ও ও কিভাবে যাবে? না না, ও আমাদের সাথে গেলে সবসময় ওরই যে খেয়াল রাখতে হবে। তাই আমি বলছি কি, ওকে বাড়িতেই থাকতে দাও। আমরা দুজন বরং ঘুরে আসি, কেমন? অনিকেত মনিকাকে কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল। আর সে চলে যেতেই পারুল মনিকাকে বলল, দিদি, তুমি কিছু মনে করো না। আসলে ও তো আমাকে ছাড়া কোথাও ঘুরতে যায় না, তাই। হে ভগবান, তোর সঙ্গতেই মনে হয় অনেকেরটা এরকম গাধা তৈরি হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই ঘুরে আসছি। মনিকা সবকিছুই তার ইচ্ছে মতো করতে চাইতো। ও সবকিছুতেই পারুলের সঙ্গে প্রতিযোগিতা করত, তার জন্য ওকে যাই করতে হোক না কেন। দিদি, এই ড্রেসটা, এটা তুমি কোথায় পেলে? আরে তোর আলমারিতে দেখলাম, ভালো লাগলো তাই পরে নিলাম। তাতে কি হয়েছে? আমার কি এটুকু অধিকার নেই নাকি? তোর পছন্দ না হলে সব জানিয়ে দে, আমি চেঞ্জ করে ফেলছি। না থাক, এখন যখন পরে নিয়েছো খোলার আর দরকার নেই। কিন্তু এটা পরে প্লিজ ওর সামনে যেও না, ওর খারাপ লাগতে পারে। যদি এটাই হয় তাহলে আমি চেঞ্জ করে ফেলছি। আর এমনিতেও এটা একটু টাইট লাগছে আমার। তুই বরং একটা কাজ কর, অনিকেতকে বলে আমার জন্য এই ড্রেসটারই একটা বড় সাইজ আনতে বল, ঠিক আছে? ধীরে ধীরে মনিকা পারুলের বাড়িকে নিজের বাড়ি বলেই ভাবতে শুরু করলো, আর তাই সবকিছুতেই অধিকার ফলাতে শুরু করলো। আর এত কিছু করেও সে না পারলো পারুলের সমকক্ষ হতে, আর না পারলো নিজে খুশি থাকতে। পারুল, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, এটা ডায়মন্ড না? কিন্তু এসব আর কি দরকার ছিল? আমার তো আগে থেকে অনেকগুলো গয়না আছে। দরকার থাক বা না থাক, আমার তো তোমার জন্য গিফট আনতে খুব ভালোই লাগে, সেটা তো তুমি জানো। আর এমনিতেও তো তুমি আমাকে কিছুদিনের মধ্যে আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটা দিতে চলেছো, তার সামনে এই ডায়মন্ড কি? এই শুনে পারুল অনিকেতকে জড়িয়ে ধরলো, আর পাশে দাঁড়িয়ে মনিকা এইসব দেখে জ্বলে পুড়ে মরতে লাগলো। আর সেই মুহূর্তেই ও ভেবে নিল যে ওকে কি করতে হবে। মনিকা পারুলের অনেকগুলো গয়নার বাক্স চুরি করলো, আর সেগুলো নিয়ে সেখান থেকে চুপচাপ পালিয়ে যাওয়ার সময় হঠাৎ ও দরজার চৌকাঠে হোঁচট খায় আর চিৎকার করে দূরে ছিটকে গিয়ে পড়ে। ওর চিৎকার শুনে পারুল আর অনিকেতের ঘুম ভেঙে গেল, আর ওরা দৌড়ে সেখানে আসলো। মনিকা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদছিল, আর ওর এটা খেয়াল ছিল না যে ওর সাথে সাথে গয়নার বাক্সগুলো মাটিতে পড়ে রয়েছে। আরে দিদি, এটা কি করে হলো? চলো ওঠো, আমার সাথে চলো। পারুল আর অনিকেত মনিকার সাথে সাথে মাটিতে পড়ে থাকা গয়নার বাক্সগুলো দেখে নিয়েছিল, আর ওরা সবটাই বুঝতে পেরেছিল। কিন্তু তাও ওরা মনিকাকে সে সময় কিছুই বলল না। আর তারপর ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করালো। আর তার দিদি, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। না শোন, তোকে কিছু বলার আছে আমার। ওই যে ওই গয়নাগুলো, আমি এখন কিচ্ছু বলো না দিদি, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। না, তুই আমাকে এক্ষুনি বলতে দে, না হলে পরে যে আমি এত সাহস চুকাতে পারবো না রে। আমায় ক্ষমা করে দে বোন, তোকে আমি সবসময় আমার থেকে ছোট ভেবেছি রে। কিন্তু তোর যখন আমার থেকে আরো বড় ঘরে বিয়ে হলো, আমি কিছুতেই এটা মেনে নিতে পারলাম না রে। আমার ওই গেও জীবন একদম পছন্দ ছিল না। আমি যে তোর মতো শহরের ঝাঁ চকচকে জীবন চেয়েছিলাম রে। দিদি, তোমার এই ভাবনাটাই ভুল। গ্রাম হোক বা শহর, পরিবার সবসময় একই হয়, কিন্তু শুধু প্রয়োজন মন খুলে সেটিকে আপন করে নেওয়ার। আর পড়ে রইল জীবনযাত্রার ধরন, সেটা তো আমরা যে কোনো সময় নিজের পরিশ্রমের দ্বারা বদলে নিতে পারি। শুধু আমাদের চিন্তাধারার চরিত্র সৎ থাকা চাই। মনিকা পারুলের কথার অর্থটি বুঝতে পেরেছিল, আর তাই সেদিন জীবনে প্রথমবার সে পারুলকে তার বোন হিসেবে জড়িয়ে ধরলো। আর তারপর সবকিছুই ঠিক হয়ে গেল। পারুল বোঝানোর পর মনিকা তার নিজের শ্বশুর বাড়িতে চলে গেল, আর নিজের ভাঙা সম্পর্কগুলো আবার জুড়তে লাগলো।